সবাইকে স্বাগতম আমার জীববিজ্ঞানের দ্বিতীয় ক্লাস দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর জন্য। আজকে আমাদের টপিক হচ্ছে চলন এবং অঙ্গ চালনা। এর আগের দিন আমরা পড়ছি হচ্ছে চতুর্থ অধ্যায় রক্ত। আজকে আমরা পড়বো সপ্তম অধ্যায় চলন এবং অঙ্গ চালনা। তাহলে যারা যারা আমার সাথে এখন আসো তোমরা সবাই হচ্ছে একটু বই খাতা নিয়ে বসে যাও। আজকে আমরা চলন এবং অঙ্গ চালনার যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো কভার করব, আর সাথে পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন সেগুলো আমরা সলভ করব। তাহলে আর দেরি না করে আমরা শুরুতেই শুরু করে দেই চলন এবং অঙ্গ চালনার। তোমরা যারা যারা ক্লাসে আসো সবাই জাস্ট একটু কমেন্টে আমাকে জানাও যে সাউন্ড ঠিকভাবে আসতেছে কিনা, তোমাদের সাউন্ডটা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। রাহাত আলী, হালা মাদ্রিদ। হ্যাঁ অবশ্যই মাদ্রিদ। মারুফ হোসেন ইমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা জাস্ট একটু কমেন্টে বলে দাও যে তোমরা কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছো, আর একটু জানায় দাও যে সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা সাউন্ড যদি ক্লিয়ার হয় তাহলে আমি শুরু করে দিতে পারি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। তাহলে আমরা আজকে ক্লাসে চলে যাই। দেখো এই অধ্যায়টার মধ্যে আমার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পার্ট বলতে হয় তাহলে যেই পার্টগুলা থাকে সবার প্রথমে হচ্ছে অস্থির নাম। মোটামুটি 206টা অস্থি আছে, এই অস্থিগুলোর নাম মনে রাখা অনেক কঠিন। তো আজকে ক্লাসে আমরা ভালো করে 206টা অস্থির নাম কিভাবে মনে রাখতে হয় এই জিনিসটা শিখে যাব। তো ক্লাসে ভালো করে মনোযোগ দিলে আশা করি অস্থির নাম, এই 206টা অস্থির নাম তোমাদের সবসময়ের জন্য মনে থাকবে। অন্তত এই রিলেটেড কোনো প্রশ্ন আর ভুল হবে না। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তরুণাস্থির উদাহরণ। তরুণাস্থির উদাহরণ, তো এই দুইটা জিনিস আজকে ক্লাসে আমি মেইনলি টার্গেট করব হচ্ছে এই দুইটা জিনিসকে। কি কি? একটা হচ্ছে 206টা অস্থির নাম আর তরুণাস্থির উদাহরণ। তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য। তুমি যেই ক্লাসেই বসো না কেন, যেই পরীক্ষায় দিতে যাও না কেন, এই অধ্যায় থেকে প্রশ্ন করলে এই দুইটা টপিক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে 95%। এছাড়া আর কি কি টপিক আছে? আরেকটা টপিক আছে হচ্ছে মাংসপেশি, এরপরে আছে হচ্ছে রোগ। তো আমাদের এগুলা থেকে খুব একটা প্রশ্ন আসে না, আমাদের প্রশ্ন আসে মূলত হচ্ছে অস্থির নাম এবং তরুণাস্থি থেকে। তাইলে আজকের ক্লাসে আমি মেইনলি টার্গেট করব অস্থির নাম এবং তরুণাস্থির উদাহরণ। তোমরা ক্লাসে বসে আমি যেগুলা বলবো সেগুলো একটু লিখে নিবা, তারপরে বই দেখে পড়ে ফেলবা। তাইলে আশা করি তোমাদের সব কনফিউশন যেগুলো আছে সেগুলা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন দেখো, সবার প্রথমে আমরা জানি মানুষের দেহে অস্থি কয়টা থাকে। মানুষের দেহে অস্থি থাকে হচ্ছে 206টা। কয়টা? 206টা। তাহলে মানুষের দেহে অস্থি কয়টা? 206টা। কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা বাচ্চার দেহে অর্থাৎ একটা ভ্রূণের দেহে অস্থি থাকে কয়টা? ভ্রূণ একটা বাচ্চার দেহে অস্থি থাকে 300টার মতো। কয়টা? 300টার মতো। আর আমি যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা বলবো তোমরা চাইলে কমেন্ট বক্সে এই ওয়ার্ড গুলা লিখে রাখতে পারো। তাহলে নেক্সট টাইম যখন তোমরা পরীক্ষা দিবা, তোমরা যখন অপশনে দেখবা তোমার মনে থাকবে যে ভাইয়ার ক্লাস করছিলাম, ভাইয়া বলছিল, ওইখানে কমেন্টে লিখছিলাম। তাহলে কত? 206টা হচ্ছে আমার অস্থির সংখ্যা। কিন্তু বাচ্চাদের দেহে কয়টা? বাচ্চাদের দেহে হচ্ছে 300টা। তাহলে এই ঘটনাটা কেন ঘটতেছে? কেন ঘটতেছে দেখো, পরে যখন আমরা পড়বো তখন আমরা পড়বো স্যাক্রাল কশেরুকার সংখ্যা। স্যাক্রাল কশেরুকার সংখ্যা কয়টা? স্যাক্রাল কশেরুকার সংখ্যা হচ্ছে 5টা। স্যাক্রাল কশেরুকা কয়টা? 5টা। কিন্তু একটা পরিণত মানুষের দেহে এই 5টা স্যাক্রাল কশেরুকা মিলে একটা অস্থি হয়ে যায়, যেটার নাম হচ্ছে স্যাক্রাম। তাহলে এখানে কয়টা অস্থি কমে গেল? 4টা কমে গেল। এইভাবে তোমার 300টা থেকে বিভিন্ন অস্থি জোড়া লেগে লেগে 206টা হয়ে যায়। তাহলে প্রশ্নটা হচ্ছে এখন যে ভ্রূণ দেহে অস্থির সংখ্যা কত? ভ্রূণ দেহে অস্থির সংখ্যা হচ্ছে 300, আর পরিণত মানুষের দেহে অস্থির সংখ্যা কত? 206। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি তোমরা আমার সাথে সাথে উত্তর দাও যে ভ্রূণ দেহে অস্থির সংখ্যা
কত? ভ্রূণের দেহে অস্থির সংখ্যা কত? অপশন 1 206, অপশন 2 300, অপশন 3 208, অপশন 4 305। তাহলে সেই ক্ষেত্রে উত্তর কত হবে? এটা তোমরা এখন কমেন্ট বক্সে বলে দাও উত্তরটা কত হবে। আচ্ছা, এবার আসি অস্থির সাথে আমাদের অস্থিতন্ত্রে আর কি কি আছে। আমাদের বোনসগুলা যে চলাচল করে, বা বোনসগুলা যে আমি নড়াচ্ছি, এই বোনসের সাথে বোনসকে কানেক্ট করে কে? অর্থাৎ অস্থির সাথে অস্থিকে জোড়া লাগায় কে? এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে। অস্থির সাথে অস্থিকে কে জোড়া লাগায়, আর অস্থির সাথে পেশিকে কে জোড়া লাগায়? তাইলে অস্থির সাথে অস্থিকে কে জোড়া লাগায়, আরেকটা হচ্ছে অস্থির সাথে পেশিকে কে জোড়া লাগায়। এই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে তোমাদেরকে বলতে হবে অস্থির সাথে অস্থিকে কে জোড়া লাগায়, এটা মাথায় রাখবা হচ্ছে বি এল বি। বি এল বি অর্থাৎ বোনসের সাথে বোনসকে জোড়া লাগায় হচ্ছে লিগামেন্ট। বোনসের সাথে বোনস মানে অস্থির সাথে অস্থিকে জোড়া লাগায় কে? অস্থির সাথে অস্থিকে জোড়া লাগায় হচ্ছে লিগামেন্ট। অস্থির সাথে অস্থিকে জোড়া লাগায় লিগামেন্ট। আর অস্থির সাথে পেশিকে কে জোড়া লাগায়? তো লিগামেন্ট একটার উত্তর হইলে আরেকটার উত্তর একটা জিনিসই বাকি থাকে, সেটা হচ্ছে টেন্ডন। তাইলে অস্থির সাথে পেশিকে জোড়া লাগায় কে? টেন্ডন। আর অস্থির সাথে অস্থিকে কে জোড়া লাগায়? এটা হচ্ছে লিগামেন্ট। তাহলে এখন তোমাদের জন্য প্রশ্ন, তাহলে আমরা দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ অলরেডি কভার করে ফেলছি, তার মধ্যে একটার উত্তর তোমরা অনেকেই দিছো, যেমন মাহি, মেহেদি, খাদিজা, হ্যাঁ আরো কয়েকজন দিছো, সবার উত্তরই ঠিক আছে 300টা। তাহলে নেক্সট প্রশ্ন আমার, যে অস্থির সাথে অস্থিকে কে জোড়া লাগায়? অস্থির সাথে অস্থিকে কে জোড়া লাগায়? অপশন 1 টেন্ডন, অপশন 2 লিগামেন্ট। তাহলে উত্তর কি হবে? অস্থির সাথে অস্থিকে কে জোড়া লাগায়? আচ্ছা, তাহলে এটা কমেন্ট করে ফেলো, অস্থির সাথে অস্থিকে কে জোড়া লাগায়। তোমরা উত্তর দাও, আমরা হচ্ছে নেক্সট পার্টটাতে চলে যাই। তাইলে এখন দেখো, সবার প্রথমে হচ্ছে আমাদের যে বডির কঙ্কালগুলা, এগুলাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল জিনিসটা কি? অক্ষীয় কঙ্কাল হচ্ছে তুমি যে দাঁড়ায় আছো, তোমার বডির মেইন বেসিক কাঠামো যেটা তৈরি করতেছে। তাইলে তোমার মাথা, তারপরে হচ্ছে বুক, আর একটা হচ্ছে পিছনে মেরুদণ্ড, এইটুকুকে বলা হয় হচ্ছে অক্ষীয় কঙ্কাল। এইটুকুকে বলা হয় অক্ষীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় কঙ্কালের পার্ট কয়টা? অক্ষীয় কঙ্কালের পার্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে আমার করোটি, করোটি, আরেকটা কি পিছনে হচ্ছে মেরুদণ্ড, আর সামনে কি থাকতেছে? বক্ষপিঞ্জর। তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে আমার কি? অক্ষীয় কঙ্কাল। এটাকে বলা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। তাহলে বললাম বেসিক যেটা আমার বডির সামনের স্ট্রাকচারটা তৈরি করতেছে সেটাকে বলা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। তো বাকি যেটা আছে পুরাটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে উপাঙ্গীয় কঙ্কাল কি আছে? আমার দুই হাত, দুই পা। আর এই দুই হাতকে অক্ষীয় কঙ্কালের সাথে জোড়া লাগাচ্ছে কে? বক্ষ অস্থি চক্র। আর পা গুলাকে জোড়া লাগাচ্ছে কে? শ্রোণী অস্থি চক্র। তাহলে এই চারটা জিনিস হচ্ছে আমার উপাঙ্গীয় কঙ্কালের উদাহরণ। কি কি? আমার হাত, তারপরে হচ্ছে পা, বক্ষ অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র। তাহলে আমরা মোটামুটি শিখলাম যে অক্ষীয় কঙ্কালের মধ্যে কি আছে আর উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে কি আছে। তাহলে এখন বেসিক যেটা বললাম, অক্ষীয় কঙ্কালে কি আছে? মাথা মানে করোটি পুরাটা, পিছনের মেরুদণ্ড, আর বুকের বক্ষপিঞ্জর। আমার দুই হাত মানে এখান থেকে শুরু করে পুরা এই পর্যন্ত, অ্যাকচুয়ালি হাত বলতে এইটুকুকে বোঝায়, এইটুকু হচ্ছে হাত। ঠিক আছে, পুরাটা হাত না, বায়োলজিতে হাত বলতে আমার এখান থেকে এইটুকুকে বোঝায়। তাহলে আমার, আমি সহজভাবে বলার জন্য বলতেছি হচ্ছে হাত, বা এইটুকুকে টোটালটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্বাঙ্গের যত অস্থি আছে। তাইলে এই হাত, তারপরে হচ্ছে পা, আর এই দুইটা অস্থি চক্র, এগুলা হচ্ছে আমার উপাঙ্গীয় কঙ্কালের উদাহরণ। তাইলে আশা করি বুঝতে পারছো যে অক্ষীয় কঙ্কাল কতটুকু, উপাঙ্গীয় কঙ্কাল কতটুকু। তো আমার এই অক্ষীয় কঙ্কাল পুরাটা, অক্ষীয় কঙ্কাল পুরাটাতে হচ্ছে আমার অস্থি কয়টা? অক্ষীয় কঙ্কালে অস্থি হচ্ছে টোটাল 80টা। কয়টা? 80টা। আর উপাঙ্গীয় কঙ্কালে কয়টা? 126টা। তাইলে অক্ষীয়তে কয়টা? 80টা। উপাঙ্গীয়তে কয়টা? 126টা। তাইলে আমরা আগে অক্ষীয়টা পড়বো। এর মধ্যে করোটিতে থাকে কয়টা? 29টা। করোটিতে থাকে কয়টা? 29টা। বক্ষ পিঞ্জরে থাকে কয়টা? বক্ষ পিঞ্জরে থাকে হচ্ছে 12টা রিবস আর সামনে একটা।
তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমার মেরুদণ্ড। ক্লিয়ার? তাহলে 80টার মধ্যে এইটুকু বাদে যা থাকলো সেগুলো হচ্ছে আমার মেরুদণ্ডের অস্থি। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয়, কমেন্টে সবাই উত্তর দাও যে করটিতে অস্থির সংখ্যা কত, করটিতে অস্থির সংখ্যা কত, সেক্ষেত্রে তোমার উত্তর কি হবে। আরেকটা প্রশ্ন যদি করা হয় উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা কত, তাহলে তোমার উত্তর কি হবে। তাহলে দুইটা প্রশ্ন করলাম, একটা প্রশ্ন হচ্ছে করটিতে অস্থির সংখ্যা কত, আরেকটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা কত। তাইলে বংশের সংখ্যাগুলা মুখস্থ হয়ে গেলে আমরা এরপরে চলে যাব হচ্ছে বংশের নামে। তাহলে তোমরা যারা ক্লাস করতেছো আমার সাথে সাথে বলো করটিতে অস্থির সংখ্যা কত, আর আরেকটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা কত। আচ্ছা, উত্তর দিছো তোমরা অনেকেই 29টা। হ্যাঁ, করটিতে অস্থির সংখ্যা হচ্ছে 29টা, আর উপাঙ্গীয় কঙ্কালে কয়টা আমি বলে দিলাম 126টা। তাহলে এখন আমরা এই 29টা অস্থি, মেরুদণ্ডের অস্থি আর বক্ষপিঞ্জরের অস্থিগুলোর নাম মুখস্থ করব। তাহলে সহজ পার্ট থেকে আমরা এখন একটু কঠিন পার্টের দিকে চলে যাব, অক্ষীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় কঙ্কালকে সবার প্রথমে আমি ভাগ করছিলাম হচ্ছে আমার মাথাটা যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে করটি। কি বলা হয়? করটি। এই করটিকে বড় আকারে দুই ভাগে ভাগ করা যায়, আর ছোট করে ভাগ করলে চার ভাগে ভাগ করা যায়। তাহলে বড় আকারে যদি আমি ভাগ করি, ঠিক আছে, বড় আকারে যদি ভাগ করি, আচ্ছা একজন বলছে হচ্ছে উপাঙ্গীয় কয়টা, 180টা, কিন্তু উপাঙ্গীয় 180টা না, কয়টা, 126টা। তাহলে এই ভুলটা এখন শিখে ফেলো যে 80টা আর হচ্ছে 126টা, এই হইল 206। তাহলে করটিকে যদি আমি ভাগ করি বড় আকারে দুইটা ভাগে ভাগ করা যায়, আর ছোট করে আরো ভাগ করলে চার ভাগে ভাগ করা যায়। তাহলে এক করটি, তাহলে করটি পুরাটাই এখান থেকে শুরু করে এইটুকু তোমার, এই পুরাটাই হচ্ছে একটা মানুষের করটি। ক্লিয়ার? এই পুরাটাই হচ্ছে একটা মানুষের করটি। এই করটির মধ্যে যেইটুকু হচ্ছে ব্রেনকে কাভার করে রাখে, অর্থাৎ যেইটুকু ব্রেনকে কাভার করে রাখে সেইটাকে বলে হচ্ছে করটিকা। তোমরা পড়ছো না নাটক প্লাস নাটিকা ইকা যুক্ত হইলে জিনিসটা হচ্ছে ছোট বুঝায়, ওই রকম করটির একটা ছোট অংশ হচ্ছে করটিকা। করটির একটা ছোট অংশ করটিকা। তাহলে যেইটুকু ব্রেনকে কাভার করে ওইটাকে বলে হচ্ছে করটিকা। বাকি যেটা ফেস তৈরি করে এগুলাকে বলে হচ্ছে ফেসিয়াল বোনস বা মুখমণ্ডলীয় অস্থি, এগুলাকে বলে মুখমণ্ডলীয় অস্থি। কি বলে? মুখমণ্ডলীয় অস্থি। তাহলে কি বললাম, ব্রেইনকে কাভার করে যেগুলা সেগুলাকে বলে করটিকা, আর এগুলাকে বলে মুখমণ্ডলীয় অস্থি। এরপরে তোমার আর দুইটা জিনিস থাকে, আমাদের কানে থাকে হচ্ছে কর্ণাস্থি, কানে থাকে হচ্ছে কর্ণাস্থি মানে কানের অস্থি, আর গলায় একটা জিনিস থাকে যেটাকে বলে হচ্ছে হাইওয়েড। এই হচ্ছে টোটাল চার ভাগে ভাগ করা যায়। আমরা করটিতে অস্থির সংখ্যা পড়ছিলাম 29টা, এই 29টা অস্থিকে আমি ভাগ করলাম চার ভাগে। কি কি? একটা হচ্ছে করটিকা। তাহলে করটিকায় কয়টা অস্থি থাকে মাথায় রাখবা, করটিকায় অস্থি থাকে হচ্ছে 8টা। করটিকায় অস্থি থাকে 8টা। মুখমণ্ডলে অস্থি থাকে কয়টা? মুখমণ্ডলে অস্থি থাকে হচ্ছে 14টা। মুখমণ্ডলে অস্থি থাকে 14টা। কানে কয়টা থাকে? কানে থাকে 6টা, আর হাইওয়েড হচ্ছে একটা। তাহলে এই হচ্ছে আমার করটির টোটাল 29টা হাড্ডি। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট পার্টে অর্থাৎ বোনসগুলোর নাম আলাদাভাবে মুখস্থ করব। তার আগে তোমাদের জন্য দুইটা প্রশ্ন, তার আগে দুইটা প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, করটিতে কয়টা অস্থি থাকে? করটিতে অস্থির সংখ্যা কত? প্রশ্ন 2, করটিকাতে অস্থির সংখ্যা কত? তোমরা 1 নাম্বার লিখবা, উত্তর লিখবা, আর 2 নাম্বার লিখবা, তার পাশে উত্তর লিখবা। তাহলে দেখো প্রশ্ন আমি যেটা করছি সেটা হচ্ছে করটিতে কয়টা অস্থি আর করটিকাতে কয়টা অস্থি। ক্লিয়ার? তাইলে করটিতে অস্থির সংখ্যা কত আর করটিকাতে অস্থির সংখ্যা কত?
আচ্ছা, প্রশ্ন কি করছিলাম? প্রশ্ন করছিলাম হচ্ছে করটিতে অস্থির সংখ্যা কয়টা আর করটিকাতে অস্থির সংখ্যা কয়টা। সাধারণভাবে এইটাই পরীক্ষায় সবচেয়ে বেশি ভুল হয়, তো এই জিনিসটা মাথায় রাখবা। তোমার করটিতে, এটা আমরা অনেকবার বলছি, করটিতে হচ্ছে 29টা। করটিতে কয়টা? 29টা। করটিতে হচ্ছে 29, করটিতে টোটাল 29। ঠিক আছে, একজন বলছো করটিতে 180টা, 180টা কোথাওই নাই। ক্লিয়ার? জাস্ট করটিতে হচ্ছে 29, আর করটিকাতে কয়টা? 8টা। করটিকাতে হচ্ছে 8টা। করটিকাতে 8টা। তাহলে এই হচ্ছে মোটামুটি 29টা অস্থির সংখ্যা। হ্যাঁ, কয়েকজন সঠিক উত্তর দিছো যে করটিকাতে 8টা, মুখমণ্ডলে 14টা, কর্ণাস্থি 6টা, আর হাইওয়েড হচ্ছে 1টা। তাহলে যেগুলো সহজ সেগুলো আমরা আগে পড়ি। হাইওয়েড একটাই, হাইওয়েড সম্পর্কে আর কিছু জানার প্রয়োজন নাই। যদি জানতে চাও তাহলে জানবা হচ্ছে হাইওয়েডের আকৃতি হচ্ছে ইউ আকৃতির। হাইওয়েডের আকৃতি ইউ আকৃতির, এর বেশি কিছু আর হাইওয়েড থেকে জানতে হবে না। কানের অস্থি কয়টা? কানের অস্থি হচ্ছে 2 কানে 3টা করে 6টা, 3 দুগুণে 6। এটা মাথায় রাখবা হচ্ছে MIS। ঠিক আছে, বা সিম দিয়ে মাথায় রাখবা। ম্যালিয়াস, এম দিয়ে কি? ম্যালিয়াস। আই দিয়ে হচ্ছে ইনকাস, আর স দিয়ে হচ্ছে স্টেপিস। তাহলে কি হইলো? নাম 3টা, কানের অস্থির, ম্যালিয়াস, ইনকাস, আর হচ্ছে স্ট্যাপিস। ক্লিয়ার? তাহলে কর্ণাস্থি টোটাল কয়টা? 6টা। এক কানে কয়টা? 3টা। তাহলে 2 কানে কয়টা? 6টা। নাম কি? ম্যালিয়াস, ইনকাস, আর হচ্ছে স্টেপিস। এই স্টেপিসের একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে মানব দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানব দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা? মানব দেহের সবচেয়ে ছোট অস্থি হচ্ছে এই স্টেপিস। আচ্ছা, একজন বলছে ভুলে যাই। আসলে আমরা সবাই ভুলে যাই, তো ভুলে যেন না যাই এজন্য কি করতে হবে? এজন্য হচ্ছে ক্লাসের সাথে একটু লিখতে হবে, আর যখন লেখা শেষ হয়ে যাবে তখন একটু বইয়ের সাথে মিলাই নিতে হবে। ঠিক আছে? এই কারণে ক্লাস যখন করবা একটু খাতা বের করে নোট করবা। যে জিনিসটা লিখবা সেই জিনিসটা বেশি মনে থাকবে, এটাই নিয়ম। তাহলে কি বললাম? কানের অস্থি আমার 6টা, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা? সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস। মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা? মানবদেহের সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস। সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মিশাই দেই। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে করটিকার অস্থি সমূহ। করটিকার অস্থি সমূহ। করটিকার অস্থি আমরা শিখছিলাম হচ্ছে কয়টা? করটিকার অস্থি শিখছিলাম হচ্ছে 8টা। করটিকার অস্থি 8টা। এটা তোমরা মাথায় রাখবা একটা নেমোনিক দিয়ে, স্টেপ অফ। স্টেপ অফ 6। স্টেপ অফ 6। তাহলে নেমোনিক গুলা লিখে নাও, পাশে হচ্ছে বই দেখে একটু মিলায় নাও, তাইলেই হবে। তাইলে স দিয়ে কি? স দিয়ে হচ্ছে আমার, এস দিয়ে হচ্ছে স্ফেনয়েড, টি দিয়ে টেম্পোরাল, ই দিয়ে এথময়েড, পি দিয়ে প্যারাইটাল, ও দিয়ে অক্সিপিটাল, এফ দিয়ে ফ্রন্টাল। ক্লিয়ার? যেটুকু মনে থাকে। তাহলে এস দিয়ে কি? এস দিয়ে হচ্ছে স্ফেনয়েড, এস দিয়ে স্ফেনয়েড, টি দিয়ে টেম্পোরাল, ই দিয়ে এথময়েড, পি দিয়ে প্যারাইটাল, ও দিয়ে অক্সিপিটাল, এফ দিয়ে হচ্ছে ফ্রন্টাল। তাইলে যেহেতু এটার নাম হচ্ছে ফ্রন্টাল, এটা থাকে কোথায়? ফ্রন্টে। তাইলে কপাল তৈরি করে কোন অস্থি? কপাল তৈরি করে হচ্ছে ফ্রন্টাল। কপাল তৈরি করে কোনটা? ফ্রন্টাল। মানে আমার কপালের এই বোনসটার নাম কি? এই বোনসটার নাম হচ্ছে ফ্রন্টাল। তাহলে দেখো, করটিকায় কয় ধরনের অস্থি পাইলাম? 6 ধরনের অস্থি। আর কয়টা অস্থি? 8টা। এর মানে হচ্ছে 2টা জিনিস জোড়া, বাকি সবাই হচ্ছে সিঙ্গেল। এর মধ্যে প্যারাইটাল আর টেম্পোরাল অর্থাৎ পিটি, এই 2টা হচ্ছে জোড়া, বাকি সবগুলা হচ্ছে সিঙ্গেল। তাহলে যদি প্রশ্ন করে যে ফ্রন্টাল অস্থি কয়টা, উত্তর হবে কত? ফ্রন্টাল অস্থি 1টা। অক্সিপিটাল কয়টা? অক্সিপিটাল 1টা। কিন্তু প্যারাইটাল আর টেম্পোরাল কয়টা? এগুলা হচ্ছে 2টা করে। তাহলে নেমোনিক বললাম হচ্ছে স্টেপ অফ। অপশনে কি ছিল? এস তে হচ্ছে স্ফেনয়েড, টি তে টেম্পোরাল, ই তে এথময়েড, পি তে প্যারাইটাল, ও তে অক্সিপিটাল, এফ তে হচ্ছে ফ্রন্টাল। এর মধ্যে বললাম যে টেম্পোরাল আর প্যারাইটাল এই 2টা হচ্ছে জোড়া, বাকি সবাই হচ্ছে সিঙ্গেল, বাকি সবাই হচ্ছে সিঙ্গেল। তাহলে এখন প্রশ্ন করি, তোমরা উত্তর দাও। যদি প্রশ্ন করা হয় যে প্যারাইটাল অস্থির সংখ্যা কয়টা মানবদেহে? মানবদেহে প্যারাইটাল অস্থি কয়টা?
মানবদেহে প্যারাইটাল অস্থি কয়টা? অপশন 1 হচ্ছে একটা, অপশন 2 হচ্ছে দুইটা। তাইলে উত্তর কি হবে? প্যারাইটাল কি একটা নাকি প্যারাইটাল দুইটা? বোর্ডেই লেখা আছে, দেখেই বলতে পারবা। তাহলে প্যারাইটাল অস্থি আমার কয়টা? আমি বললাম করটিকাতে 8টা অস্থি। কয় ধরনের অস্থি? 6 ধরনের অস্থি। এর মধ্যে খালি দুইটা হচ্ছে জোড়া বা কাপল, বাকি সবাই হচ্ছে সিঙ্গেল। তাহলে চিন্তা করো এখন, প্যারাইটাল কি সিঙ্গেল নাকি কাপল? আমার প্যারাইটাল কি ছিল? হ্যাঁ, তাহলে প্যারাইটালের সংখ্যা কত? প্যারাইটালের সংখ্যা হচ্ছে দুইটা। প্যারাইটালের সংখ্যা হচ্ছে দুইটা। ক্লিয়ার? নেমোনিক গুলা লিখে নাও, পরে যখন পড়বা তখন সাজায় নিবা, তাইলেই হবে। তাহলে করটিকাতে 8টা অস্থি, 6 ধরনের অস্থি, প্যারাইটাল আর টেম্পোরাল হচ্ছে দুইটা, বাকি সব হচ্ছে একটা করে। আচ্ছা, এরপরে আরো কঠিন একটা জিনিস, মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি কয়টা? মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে টোটাল 14টা। টোটাল 14টা। এটা তোমরা কি দিয়ে মনে রাখবা? এটা মনে রাখবা হচ্ছে একটা নেমোনিক দিয়ে, মামার জানালায় ভ্রমর পাই। তাহলে নেমোনিক কি? মামার জানালায় ভ্রমর পাই। তাহলে এখন নেক্সট এগুলার হচ্ছে নাম। প্রথমটার নাম হচ্ছে ম্যাগজিলা। প্রথমটার নাম ম্যাগজিলা। পরের ম দিয়ে কি? ম্যান্ডিবল। পরেরটা ম্যান্ডিবল। জ দিয়ে কি? জ দিয়ে হচ্ছে জাইগোমেটিক। জ দিয়ে হচ্ছে জাইগোমেটিক। না দিয়ে হচ্ছে নেজাল। না দিয়ে নেজাল। লা দিয়ে হচ্ছে ল্যাক্রাইমাল। লা দিয়ে ল্যাক্রাইমাল। ভ্র দিয়ে হচ্ছে ভ্রুমার। প দিয়ে হচ্ছে প্যালেটাইন। আর ই দিয়ে হচ্ছে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। তাহলে অনেকগুলা নাম, এখনই হুট করে এগুলা মুখস্থ রাখা পসিবল না। জাস্ট তোমরা সংখ্যাটা মনে রাখো আর এই নেমোনিকটা লিখে ফেলো। এই নেমোনিকটা লিখে নাও, পরে যখন পড়বা এই ছন্দের সাথে মিলাই মিলাই পড়বা, তাইলেই হয়ে যাবে। ক্লিয়ার? তাইলে মুখমণ্ডলে অস্থির সংখ্যা কত? 14টা। মুখমণ্ডলে অস্থির সংখ্যা কত? 14টা। যেগুলা পড়লাম এর মধ্যে মাথায় রাখবা ভ আর ম মানে ভূমি, ভূমার আর মেন্ডিবল। এই ভূমার আর মেন্ডিবল শুধু এরা হচ্ছে সিঙ্গেল, বাকি সবগুলা হচ্ছে জোড়া। ক্লিয়ার? তাইলে ভোমার আর মেন্ডিবল এই দুইটা হচ্ছে সিঙ্গেল, বাকি সবগুলাই হচ্ছে জোড়া। তাহলে এতক্ষণ যা যা পড়লাম এই নেমোনিকটা তোমরা তুলে ফেলো। এর মধ্যে এখন দুইটা প্রশ্ন, খুব সহজ সহজ দুইটা প্রশ্ন, তোমরা উত্তর দাও। একটা হচ্ছে করটিকায় অস্থির সংখ্যা কত? করটিকাতে অস্থির সংখ্যা কত? অপশনও দিয়ে দিচ্ছি। একটা অপশন হচ্ছে 29, আর একটা অপশন হচ্ছে 8। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কত? মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কত? অপশন হচ্ছে 8, আরেকটা অপশন হচ্ছে 14। আর আরেকটা প্রশ্ন হচ্ছে সবচেয়ে ছোট অস্থি কোনটা? সবচেয়ে ছোট অস্থির নাম কি? তাহলে যারা যারা ক্লাস করতেছো তোমরা এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। প্রথম প্রশ্ন হচ্ছে করটিকায় অস্থির সংখ্যা কত, মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কত, আর সবচেয়ে ছোট অস্থি কোনটা? আচ্ছা, তাহলে অনেকেই উত্তর দিছো যে করটিকায় অস্থির সংখ্যা হচ্ছে 8টা। হ্যাঁ, করটিকায় অস্থির সংখ্যা কয়টা? 8টা। আর 29টা কোথায়? 29টা হচ্ছে করটিতে। 29টা হচ্ছে করটিতে। 29টা করটি। মুখমণ্ডলীয় অস্থি কয়টা? মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে 14টা। আর 8টা কোথায়? 8টা হচ্ছে করটিকায়। আর সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি সবার উত্তরই ঠিক আছে। সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস। তাহলে আশা করি করটির 29টা অস্থি আমাদের আর ভুল হবে না। তাহলে আমরা পরের পার্টে চলে যাই। দেখো নেক্সট পার্টে আমাদের কি ছিল? করটির পরে ছিল মেরুদণ্ড। করটির পরে হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডটা মোটামুটি সহজ। তাহলে মেরুদণ্ডে অস্থির সংখ্যা এগুলাকে 5 ভাগে ভাগ করা যায়। যেগুলা থাকে হচ্ছে ঘাড়ে এগুলাকে বলে হচ্ছে সার্ভাইকাল। কি বলে? সার্ভাইকাল।
ঘাড়ের গুলাকে বলা হয় সার্ভাইকাল, বুকের গুলাকে বলা হয় হচ্ছে থোরাসিক, বুকের গুলা থোরাসিক, এরপরে হচ্ছে লাম্বার, এরপরে স্যাক্রাল, এরপরে হচ্ছে কক্সিজিয়াল। তোমরা একটা কথা বারবার বলবা, একটা ফোন নাম্বার মুখস্থ করবা, 7 12 5 5 4। ঠিক আছে? কত? 7 12 5 5 4, 7 12 5 5 4। যারা যারা ক্লাস করতেছো ওরা একটু লিখে ফেলো, এই নাম্বারটা হচ্ছে লিখে ফেলবা, 7 12 5 5 4। তাহলে কি বললাম? একটা ফোন নাম্বার লিখতে বললাম, তোমাদের সবাইকে একটা ফোন নাম্বার লিখতে বলছি, 7 12 5 5 4। এটাই হচ্ছে মেরুদণ্ডের ফোন নাম্বার। ঠিক আছে? তাইলে সার্ভাইকাল কয়টা? 7টা, থোরাসিক কয়টা? 12টা, লাম্বার কয়টা? 5টা, স্যাক্রাল 5টা থাকে, এই 5টা মিলায় বড় হইলে একটা হয়ে যায়, আর কক্সিজিয়াল 4টা থাকে, এই 4টা মিলে বড় হয়ে একটা হয়ে যায়। তাইলে এটা হচ্ছে মনে রাখার নিয়ম। ক্লিয়ার? 7 12 5 5 4। তাহলে আমরা মাথায় রাখি এখন সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর হচ্ছে কক্সিজিয়াল। কি দিয়ে মনে রাখবো? 7 12 5 5 4। তাহলে সার্ভাইকাল কয়টা? 7টা, থোরাসিক কয়টা? 12টা, লাম্বার কয়টা? 5টা, স্যাক্রাল কয়টা? 5টা, কক্সিজিয়াল 4টা। এর মধ্যে স্যাক্রাল গুলা 4টা মিলে একটা হয়ে যাবে, কক্সিক 4টা মিলে হয়ে যাবে একটা। তাহলে এগুলা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট লাইন মেরুদণ্ড থেকে। তাহলে মেরুদণ্ড থেকে আমাদের মরতে হবে হচ্ছে এগুলার সংখ্যা। আর মেরুদণ্ডের যে প্রথম ভার্টিব্রা সেটাকে বলে হচ্ছে অ্যাটলাস। প্রথমটার নাম হচ্ছে অ্যাটলাস, অর্থাৎ সার্ভাইকাল 1 নাম্বার হচ্ছে অ্যাটলাস, আর সার্ভাইকাল 2 নাম্বার হচ্ছে এক্সিস। সার্ভাইকাল 2 নাম্বার এক্সিস, সার্ভাইকাল 1 নাম্বার হচ্ছে অ্যাটলাস। ক্লিয়ার? তাহলে দেখো, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, 7 12 5 5 4। 1 নাম্বারটাকে বলে অ্যাটলাস, 2 নাম্বারটাকে বলে এক্সিস। এই হচ্ছে মেরুদণ্ড থেকে প্রশ্ন। এর বাইরে মেরুদণ্ড থেকে আর কোনো প্রশ্ন হওয়ার মতো নাই। আরেকটা ছিল, সেটা হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর আরো সহজ। বক্ষপিঞ্জরে অস্থি থাকে 25টা, এর মধ্যে রিব বা পাজর, রিব বা পাজর থাকে হচ্ছে 24টা, আর সামনেরটাকে বলে হচ্ছে স্টারনাম। তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের টোটাল 80টা অস্থি। ঠিক আছে? তাহলে টোটাল 80টার নাম আমরা মোটামুটি পড়ে ফেলছি। মেরুদণ্ডের গুলার নাম আরেকবার একটু বলি, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, 7 12 5 5 4। ক্লিয়ার? 7 12 5 5 4। আর বক্ষপিঞ্জরে টোটাল অস্থি কয়টা? বক্ষপিঞ্জরে অস্থি হচ্ছে 25টা, এর মধ্যে রিবস হচ্ছে 24টা, স্টারনাম হচ্ছে একটা। এই হচ্ছে আমাদের টোটাল 80টা অস্থি। এই হচ্ছে 80টা অস্থি। তাহলে এখন এখান থেকে 2টা প্রশ্ন করি, টোটাল অক্ষীয় থেকে, তোমরা উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন, অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কত? অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কত? অপশন 1 80, অপশন 2 126, আর অপশন 3 হচ্ছে 29। তারপরে প্রশ্ন হচ্ছে বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা কত? অপশন 1 80, অপশন 2 29, অপশন 3 25। আর আরেকটা প্রশ্ন, প্রথম কশেরুকাটার নাম কি? প্রথম কশেরুকার নাম কি? এটার অপশন 2টা, একটা হচ্ছে অ্যাটলাস, আরেকটা হচ্ছে এক্সিস। তাহলে যারা যারা ক্লাস করতেছো এই প্রশ্নগুলোর উত্তর দাও। অক্ষীয়তে কয়টা, বক্ষপিঞ্জরে কয়টা, আর প্রথম কশেরুকাটার নাম কি? আচ্ছা, সাবাস। যারা যারা ক্লাস করতেছো সবাই সঠিক উত্তর দিছো, এটা থেকে বোঝা যায় তোমাদের ক্লাসে মনোযোগ আছে। তাহলে আশা করি আমাদের 206টাই মুখস্থ হয়ে যাবে। 80টা আমরা মুখস্থ করে ফেলছি। অক্ষীয় কয়টা থাকে? অক্ষীয় হচ্ছে 80টা থাকে। অক্ষীয় থাকে 80টা। বক্ষপিঞ্জর কয়টা? 25টা। বললাম হচ্ছে 24টা পাজর বা রিব, আর একটা হচ্ছে স্টারনাম। আর প্রথম কশেরুকাটার নাম হচ্ছে অ্যাটলাস। প্রথম কশেরুকার C1 হচ্ছে অ্যাটলাস, আর C2 হচ্ছে এক্সিস। তাহলে 80টা অস্থি আমরা পড়ে ফেলছি।
মোটামুটি যদি কঠিন কিছু থাকে এখানে সেগুলো হচ্ছে করটিকার অস্থি আর মুখমণ্ডলীয় অস্থি। তোমাদেরকে আমি নেমোনিক দিয়ে দিচ্ছি, সেই নেমোনিক অনুযায়ী বইয়ের সাথে মিলায় মুখস্থ করে ফেলবা, তাহলে মোটামুটি হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখন আমরা চলে আসি উপাঙ্গীয় কঙ্কালে। উপাঙ্গীয় কঙ্কালে অস্থি ছিল কয়টা? উপাঙ্গীয় কঙ্কালে অস্থি ছিল হচ্ছে আমার 126টা। উপাঙ্গীয় কঙ্কালে অস্থি ছিল 126টা। উপাঙ্গীয় কঙ্কালে কয়টা? 126টা। এটাকে আমরা 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করি। তাহলে ওই যে ছবি আঁকছিলাম, এটা হচ্ছে আমার অক্ষীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 2 হাত 2 পা, আর 2 হাতকে জোড়া লাগানোর বক্ষ অস্থি চক্র, 2 পাকে জোড়া লাগানোর শ্রোণী অস্থি চক্র। তাইলে 2টা অস্থি চক্র, হাতকে জোড়া লাগানোর জন্য কে? বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র। আর এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে বাহু, মানে হাতটাকে বলা হয় হচ্ছে বাহু। ক্লিয়ার? এরপরে এটা কি? তাহলে এটা নিম্ন বাহু। তাহলে সহজ কথায় এটা হচ্ছে নিম্ন বাহু। আর নিম্ন বাহু কে জোড়া লাগায় কে? এটাকে বলে হচ্ছে শ্রোণী অস্থি চক্র। কে জোড়া লাগায়? শ্রোণী অস্থি চক্র। তাহলে 2টা অস্থি চক্র, আর হচ্ছে আমার এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, যেগুলাকে আমরা হাত বলি বইয়ের ভাষায় হচ্ছে বাহু, আর অস্থি চক্র এই জায়গা থেকে শুরু করে নিচ পর্যন্ত। এই হচ্ছে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। তাহলে এখন দেখো, এখন আমরা যদি শুরু করি বক্ষ অস্থি চক্র দিয়ে, তোমার অক্ষীয় কঙ্কালের সাথে হাতগুলাকে জোড়া লাগাচ্ছে কে? বক্ষ অস্থি চক্রের যে অস্থিগুলা আছে এগুলা। ক্লিয়ার? তাইলে আমার হাতটা যে এই জায়গায় জয়েন হয়ে আছে অক্ষীয় কঙ্কালের সাথে, তাইলে 2টা অস্থি দিয়ে জোড়া লেগে আছে। একটার নাম কি? তোমরা এগুলো অনেকেই জানো। একটা হচ্ছে ক্ল্যাভিকল, আর একটা হচ্ছে স্ক্যাপুলা। একটা হচ্ছে ক্ল্যাভিকল আর একটা হচ্ছে স্ক্যাপুলা। তাহলে 2 দিকে একটা করে থাকে, তাহলে ক্ল্যাভিকল 2টা, স্ক্যাপুলা 2টা। ক্লিয়ার? তাহলে বক্ষ অস্থি চক্রে কয়টা থাকতেছে? ক্ল্যাভিকল থাকতেছে 2টা, আর স্ক্যাপুলা থাকতেছে হচ্ছে 2টা। এই ক্ল্যাভিকলের আবার 2টা নাম আছে, ক্ল্যাভিকলের 2টা নাম আছে। পুরুষের ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে কলার বোন। পুরুষের ক্ষেত্রে দেখবা শার্টের কলার থাকে, এই কারণে এটাকে বলে হচ্ছে কলার বোন। ক্লিয়ার? শার্টের কলার থেকে কলার বোন। আর ফিমেলের ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে বিউটি বোন। ফিমেলের ক্ষেত্রে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে বিউটি বোন। তাহলে পুরুষের ক্ষেত্রে ক্লেভিকলের এক নাম হচ্ছে কলার বোন, আর ফিমেলে এটাকে বলে বিউটি বোন। তাহলে বক্ষ অস্থি চক্রে কয়টা অস্থি? 2 2 4টা, বাকি থাকলো 122টা। ক্লিয়ার? বাকি থাকলো 122টা। শ্রোণী অস্থি চক্র, এই যে তোমার যেই অস্থি চক্রটার জন্য আমার 2টা পা লেগে আছে শরীরের সাথে, ঠিক আছে, কোমর বা মাজা সহজ কথায়, এইটা হচ্ছে শ্রোণী অস্থি চক্রে অস্থি থাকে শুধু 2টা। 2টারই নাম হচ্ছে হিপ বোন। 2টারই নাম হিপ বোন। তাহলে শ্রোণী অস্থি চক্রে কি থাকে? শ্রোণী অস্থি চক্রে থাকে হচ্ছে হিপ বোন। ক্লিয়ার? শ্রোণী অস্থি চক্রে কি থাকে? শ্রোণী অস্থি চক্রে থাকে হচ্ছে হিপ বোন। হিপ বোন কয়টা? হিপ বোন থাকে হচ্ছে 2টা। হিপ বোন থাকে কয়টা? হিপ বোন থাকে 2টা। এই হিপ বোন গুলা 3টা জিনিস দিয়ে তৈরি হয়, ইলিয়াম, ইস্কিয়াম, আর একটা হচ্ছে পিউবিস। ইলিয়াম, ইস্কিয়াম, আর একটা হচ্ছে পিউবিস। আচ্ছা, এইটুকুর মধ্যে আর 2টা ইম্পর্টেন্ট লাইন আছে। দেখো তোমার এই পার্টটা যেটা আমার ফিমার, মানে এই অস্থিটা, এই বোনসটা যে এটার মধ্যে ঢুকে আছে, তাহলে এইখানে একটা উঁচু জায়গা আছে, আর এখানে একটা গর্তের মতো আছে। ক্লিয়ার? তাহলে আমার হিপ বোনে একটা গর্ত আছে, যেটার কারণে আমার পায়ের অস্থিটা এটার মধ্যে লেগে আছে। হিপ বোনের ওই গর্তটাকে বলে হচ্ছে অ্যাসিটাবুলাম। কি বলে? অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম। তাহলে অ্যাসিটাবুলাম কোথায় থাকে? অ্যাসিটাবুলাম থাকে হচ্ছে হিপ বোনে। আর অ্যাসিটাবুলামে কার মাথা ঢুকানো থাকে? এই অস্থিটার মাথা, অর্থাৎ ফিমারের মাথা ঢুকানো থাকে। কার মাথা ঢুকানো থাকে? ফিমারের মাথা ঢুকানো থাকে। ক্লিয়ার? তাহলে এই বোনসটার নাম কি? এই বোনসটাকে বলে শ্রোণী অস্থি চক্র। বোনসটার নাম হচ্ছে হিপ বোন। হিপ বোন থাকে হচ্ছে বডিতে 2টা। হিপ বোনে একটা গর্ত থাকে যেটার নাম অ্যাসিটাবুলাম, আর এই অ্যাসিটাবুলামে হচ্ছে ফিমারের মাথা ঢুকানো থাকে। ক্লিয়ার? তাহলে অ্যাসিটাবুলামের মধ্যে ফিমারের মাথা ঢোকানো থাকে। আর আমার এই হাতের যে বোনসটা আছে, অর্থাৎ এই অস্থিটা, ক্লিয়ার, এটার নাম হচ্ছে হিউমেরাস। এইটা যেন ঢুকতে পারে এই কারণে স্ক্যাপুলার মধ্যে একটা গহ্বর থাকে। স্ক্যাপুলার এই গহ্বরটাকে বলে হচ্ছে গ্লেনোয়েড গহ্বর। কি গহ্বর? গ্লেনোয়েড গহ্বর। তাইলে 2টা গর্ত পাইলাম, একটা হচ্ছে উপরের জন্য, একটা হচ্ছে নিচের জন্য। নিচেরটাকে বলে অ্যাসিটাবুলাম,
যেটাতে ফিমার ঢুকানো থাকে, আর উপরেরটাকে বলে গ্লেনয়েড গহ্বর, যেটাতে হচ্ছে তোমার হিউমেরাস ঢুকানো থাকে। ক্লিয়ার? তাহলে আমরা কয়টা পড়লাম? 6টা অস্থির নাম পড়লাম। এখানে পড়ছি 2টা, এখানে পড়ছি 4টা। তাহলে আমার বাকি থাকলো কয়টা? বাকি থাকলো হচ্ছে 120টা। বাকি থাকতেছে 120টা। এখন আমরা এই 120টা শিখবো। তাহলে এখন দেখো, এটুকু আমরা মুছে ফেলি। এর মধ্যে তোমাদের জন্য 2টা প্রশ্ন। একটা হচ্ছে শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র যেটা আছে, শ্রোণী অস্থি চক্রে অস্থির সংখ্যা কয়টা? শ্রোণী অস্থি চক্রে অস্থির সংখ্যা কয়টা? তাহলে উত্তর দাও, শ্রোণী অস্থি চক্রে অস্থির সংখ্যা কয়টা, আর বক্ষ অস্থি চক্রে অস্থির সংখ্যা কয়টা? শ্রোণী অস্থি চক্রে অস্থি কয়টা, বক্ষ অস্থি চক্রে অস্থি কয়টা? তাহলে কি প্রশ্ন করলাম? প্রশ্ন করলাম হচ্ছে এখানে আরো 2টা জিনিস ছিল, যে বাহু জোড়া লাগতেছে হচ্ছে বক্ষ অস্থি চক্র দিয়ে। বক্ষ অস্থি চক্রে কয়টা হাড় থাকে, আর নিম্ন বাহু জোড়া লাগে শ্রোণী অস্থি চক্র দিয়ে। তাহলে শ্রোণী অস্থি চক্রে কয়টা হাড় থাকে? যারা যারা ক্লাস করতেছো এটার উত্তর দিয়ে দাও। তাহলে বক্ষ অস্থি চক্রে হাড় কয়টা, আর শ্রোণী অস্থি চক্রে হাড় কয়টা? আচ্ছা, আর ক্ল্যাভিকলের অপর নাম কি? ক্ল্যাভিকলের অপর নাম বলে দিলাম। একটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে কলার বোন, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে বিউটি বোন। এখন দেখো আমরা বাহুতে আসি, মানে হচ্ছে সহজ কথায় আমরা যেটাকে হাত বলি। তাহলে আমি যদি হাত শুরু করি, হ্যাঁ অনেকে উত্তর দিয়ে দিছো। আমার বক্ষ অস্থি চক্রে কয়টা? বক্ষ অস্থি চক্রে হচ্ছে 4টা, আর শ্রোণী অস্থি চক্রে হচ্ছে 2টা। এখন দেখো, হাত যদি আমি শুরু করি, তাহলে এখান দিয়ে হচ্ছে শুরু হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটাকে বলে ঊর্ধ্ব বাহু, এটা নিম্ন বাহু, এটা হচ্ছে হাত। তাহলে হাতকে ভাগ করছে ঊর্ধ্ব বাহু, নিম্ন বাহু, আর একটা হচ্ছে হাত। ঊর্ধ্ব বাহুতে একটাই অস্থি থাকে, যেটার নাম হচ্ছে হিউমেরাস। যেটার নাম হচ্ছে হিউমেরাস। কি নাম? হিউমেরাস। তাহলে 2 হাতে 2টা হিউমেরাস, গেল 2টা। এই অস্থিটার নাম হিউমারাস, 2টা থাকে। আর এখানে একটা স্পেশাল জিনিস থাকে যেটাকে বলে ডেলটয়েড রিজ। কি বলে? ডেলটয়েড রিজ। তাহলে স্পেশাল জিনিসটার নাম হচ্ছে ডেলটয়েড রিজ। আর ডেলটয়েড রিজ কোথায় থাকে? হিউমেরাসে থাকে। এরপরে নিম্ন বাহু, এখানে অস্থি থাকে এক হাতে 2টা, রেডিয়াস আর আলনা। তাহলে 2 দুগুণে কয়টা? 4টা। তাহলে নিম্ন বাহুর অস্থি রেডিয়াস, আর একটা হচ্ছে আলনা। ঠিক আছে? 2টা অস্থি রেডিয়াস, আর একটা হচ্ছে আলনা। তো কোনটা ভিতরের দিকে থাকে, কোনটা বাইরের দিকে থাকে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি যদি হাত এরকম করে রাখি, কোনটা ভিতরের দিকে থাকে, কোনটা বাইরের দিকে থাকে? এখন একটা জিনিস চিন্তা করো, আলনা সাধারণত ঘরের কোন জায়গায় থাকে? আলনা সাধারণত থাকে হচ্ছে ঘরের ভিতরে। তাইলে তোমার রেডিয়াস যেটা, সেটা ঘরের বাইরে, মানে বাইরের দিকে, আর আলনাটা হচ্ছে ভিতরের দিকে। ক্লিয়ার? তাইলে আলনাটা থাকে ভিতরের দিকে, আর রেডিয়াস থাকে হচ্ছে বাইরের দিকে। তাইলে কয়টা গেল? 2টা আর 4টা, 6টা গেল। রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। এখন হাতের বোনসগুলাকে 3 ভাগে ভাগ করা যায়। হাতের বোনসগুলাকে ভাগ করা যায় 3 ভাগে। কি কি ভাগে ভাগ করা যায় হাতের বোনসগুলাকে? হাতের বোনসগুলাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্পাল, এরপরে হচ্ছে মেটা কার্পাল, আর একটা হচ্ছে আঙ্গুলের ফ্যালাঞ্জেস। কার্পালের যদি নাম মনে রাখতে পারো ভালো, না মনে রাখতে পারলে নাই। তাহলে কার্পাল কয়টা? এক হাতে হচ্ছে 8টা। মেটা কার্পাল কয়টা? 5টা আঙ্গুলের জন্য 5টা। আর আঙ্গুলকে কয় ভাগে ভাগ করা যায় হিসাব করো। এই 4টা আঙ্গুলকে 3 ভাগে ভাগ করা যায়। তাইলে এই 4টা আঙ্গুলে হাড্ডি আছে কয়টা? 12টা। আর এইটাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। তাহলে এইটাতে হাড্ডি আছে কয়টা? 2টা। তাহলে এখন এটা গেল হচ্ছে এক হাতের হিসাব। তাহলে এক হাতে কার্পাল বোন কয়টা? 8টা। তাহলে 2 হাতে কয়টা? 16টা। মেটাকার্পাল এক হাতে 5টা, তাহলে 2 হাতে কয়টা? 10টা। ফ্যালাঞ্জেস এক হাতে কয়টা? 14টা। তাহলে 2 হাত মিলে কয়টা? 28টা। তাহলে এই মোটামুটি আমাদের 60টা হিসাব চলে গেল, আর বাকি থাকতেছে জাস্ট 60টা। ক্লিয়ার? তাহলে যদি আমি 60টা বলি, হাতের ক্ষেত্রে উপরে যেটা, হাতের উপরে ঊর্ধ্ব বাহুতে থাকে হচ্ছে হিউমেরাস। ঊর্ধ্ব বাহুতে থাকে কি? হিউমেরাস। হিউমেরাস কোথায় ঢুকানো থাকে? গ্লেনয়েড গহ্বরে ঢুকানো থাকে। তাইলে 2টা গেল হিউমেরাস। হিউমেরাসে ডেলটয়েড রিজ থাকে। কি থাকে? ডেলটয়েড রিজ থাকে। ডেলটয়েড রিজ থাকে। ক্লিয়ার? হিউমেরাসে ডেলটয়েড রিজ থাকে। তারপরে নিম্ন বাহুতে বললাম হচ্ছে রেডিয়াস আর আলনা। তাহলে রেডিয়াস বাইরে, আলনা ভিতরে। রেডিয়াস বাইরে, আলনা
ভিতরে। 2 2 4 গেল, 6টা গেল। হাতে হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। কার্পাল 8 দুগুণে 16টা, মেটাকার্পাল 5 দুগুণে 10টা, আর ফ্যালাঞ্জেস হচ্ছে 14 দুগুণে 28টা। এই হচ্ছে আমার ঊর্ধ্ব বাহুর 60টা অস্থি। তাহলে আর বাকি আছে 60টা। 206টা থেকে আমরা বেশিরভাগই পড়ে ফেলছি, আর বাকি হচ্ছে পায়ের যে 60টা অস্থি আছে এগুলা। ক্লিয়ার? তাহলে হাতের গুলা তোমরা দেখে নাও, এখন মাথায় রাখবা। পায়ের গুলা পড়ার পরে আমি কয়েকটা প্রশ্ন করব। তাহলে পায়ে যদি আমি ভাগ করি, একটা হচ্ছে হাঁটুর উপরে, তারপরে হচ্ছে হাঁটুর নিচে, আর হাঁটুর এখানে একটা হাড় আছে, আর তারপরে টার্সাল, মেটাটার্সাল আর আঙ্গুলের হাড়গুলা, ফ্যালাঞ্জেস। তাহলে উপরে যেটা, সবার উপরের হাড্ডিটাকে বলে হচ্ছে ফিমার। উপরের হাড্ডিটাকে বলে হচ্ছে ফিমার। কি বলে? ফিমার। মাথায় রাখবা, এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় হাড়। মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটা? মানবদেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। যদি হাঁটুতে আসি, হাঁটুতে একটা ক্যাপের মতো থাকে, এটাকে বলে হচ্ছে প্যাটেলা। এটাকে বলে প্যাটেলা। এটাকে বলে প্যাটেলা। ক্লিয়ার? প্যাটেলা একটা সিসাময়েড অস্থি। প্যাটেলা একটা কি অস্থি? সিসাময়েড। সিসাময়েড অস্থি মানে যে অস্থি হচ্ছে কোনো মাংসের টেন্ডন থেকে তৈরি হয়, সেটাকে বলা হয় হচ্ছে সিসাময়েড অস্থি। ক্লিয়ার? এর নিচে হচ্ছে দুইটা অস্থি থাকে, একটাকে বলে টিবিয়া, আরেকটাকে বলে হচ্ছে ফিবুলা। টিবিয়া আর ফিবুলা। এখন আবার প্রশ্ন হবে যে টিবিয়া ফিবুলা কোনটা ভিতরের দিকে, কোনটা বাইরের দিকে? মাথায় রাখবা, টিবি কোন দিকে থাকে? টিবি থাকে ঘরের ভিতরে, তাহলে টিবিয়া থাকে হচ্ছে ভিতরে, আর ফিবুলা থাকে হচ্ছে বাইরে। টিবিয়া ভিতরে, ফিবুলা বাইরে। হাঁটুরটাকে কি বললাম? প্যাটেলা। আর তার উপরেরটা হচ্ছে দেহের সবচেয়ে বড় অস্থি, যেটার নাম হচ্ছে ফিমার। তাহলে কয়টা অস্থি গেল? 2 পায়ে 2টা ফিমার, 2 পায়ে 2টা প্যাটেলা, 2 পায়ে 2টা টিবিয়া, 2 পায়ে 2টা ফিবুলা। 8টা শেষ। ক্লিয়ার? 8টা আমার এখান থেকে শেষ। এরপরে আছে হচ্ছে টার্সাল, এগুলার সংখ্যা আগের মতোই, মেটাটার্সাল আর হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে আগে যা পড়ছি তাই, ডিফারেন্স হচ্ছে কার্পাল পড়ছিলাম 8টা, 8 দুগুণে 16টা, আর টার্সাল হচ্ছে 7 দুগুণে 14টা। টার্সাল 7 দুগুণে 14টা। মেটাটার্সাল, মেটাটার্সাল আগের মতোই 5 দুগুণে 10টা। আর ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস আগের মতোই 1 পায়ে 14টা, 14 দুগুণে 28টা। তাহলে এই হচ্ছে আমার বডির টোটাল 206টা হাড্ডি। ক্লিয়ার? তাহলে পায়ের সবচেয়ে উপরে যেটা থাকতেছে সেটাকে বলা হচ্ছে কি? ফিমার। সেটাকে বলা হচ্ছে ফিমার। এটা হচ্ছে বডির সবচেয়ে বড় হাড়। প্যাটেলা, এটাকে নিক্যাপ বলা হয় বা সিসাময়েড অস্থি বলা হয়। কি বলা হয়? সিসাময়েড অস্থি বলা হয়। এরপরে নিচে থাকে টিবিয়া আর ফিবুলা। কোনটা ভিতরে কোনটা বাইরে? মাথায় রাখবা, টিবি থাকে ঘরের ভিতরের দিকে, তাই টিবিয়া হচ্ছে ভিতরের দিকে, আর বাকিটা হচ্ছে বাইরের দিকে। তাহলে টিবিয়া ভিতরে, আলনা ভিতরে, আর রেডিয়াস বাইরে, ফিবুলা বাইরে। তারপরে সেম কার্পাল বোনস ছিল কয়টা? 8টা। টার্সাল বোনস হচ্ছে 7টা। কার্পাল ছিল 8 দুগুণে 16, আর টার্সাল হচ্ছে 7 দুগুণে 14। মেটাটার্সাল আগের মতোই, ফ্যালাঞ্জেস আগের মতোই। তাইলে আমাদের 206টা হাড়ের নাম পড়া শেষ। এখন আমি এখান থেকে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, তোমরা এগুলার উত্তর দাও। প্রথম প্রশ্ন, দেহের সবচেয়ে বড় অস্থি কোনটা? সবচেয়ে বড় অস্থি কোনটা? দেহের সবচেয়ে বড় অস্থি কোনটা? 2 নাম্বার প্রশ্ন, দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা? 3 নাম্বার প্রশ্ন, আলনা এটা কি ভিতরে থাকে নাকি বাইরে থাকে? আলনা কি ভিতরে থাকে নাকি বাইরে থাকে? এরপরে হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ফ্যালাঞ্জেস এর সংখ্যা কত? ফ্যালাঞ্জেসের টোটাল সংখ্যা কত? অপশন দিয়ে দেই। ফ্যালাঞ্জেসের টোটাল সংখ্যা 14, 28, 56। তাহলে 4টা প্রশ্ন করলাম। তোমরা যারা যারা পারবা, যারা যারা ক্লাস করলা, এই 4টা প্রশ্নের উত্তর দাও। মোটামুটি 206টা অস্থি আমরা পড়ে ফেলছি। এখন এই 4টা প্রশ্ন আমরা পড়ে ফেলি।
আচ্ছা, অনেকেই উত্তর দিছো, ঋতু, খাদিজা, তারপরে হচ্ছে স্নিগ্ধা। তাহলে আমরা সরাসরি এখন উত্তরগুলা দেখে নেই। দেখো, সবচেয়ে বড় অস্থি বলছিলাম কোনটা? সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। তাহলে যাদের হয়েছে তাদের হচ্ছে 4 পয়েন্টের মধ্যে 1 পয়েন্ট। এরপরে সবচেয়ে ছোট অস্থি কোনটা? সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস। ঠিক আছে, যাদের হয়েছে 4 পয়েন্টের মধ্যে 2 পয়েন্ট। আলনা কোথায় থাকে বলছি? আলনা আর টিবিয়া, এই দুইটা জিনিসই থাকে হচ্ছে ভিতরে। তাহলে এই পর্যন্ত মোটামুটি সবাই পারছো। অনেকে পারো নাই, যেটা সেটা হচ্ছে ফ্যালাঞ্জেস। ঠিক আছে, পারো নাই হচ্ছে ফ্যালাঞ্জেস। দেখো কি বললাম, আঙ্গুলের এইগুলাকে বলে হচ্ছে ফ্যালাঞ্জেস। এগুলাকে বলে হচ্ছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস হাতেও আছে, পায়েও আছে। তাইলে আমার এক হাতে ফ্যালাঞ্জেস কয়টা? এই আঙ্গুলগুলাকে 3 ভাগে ভাগ করা যায়, তাইলে 4 3 12। এটাকে 2 ভাগে ভাগ করা যায়, তাইলে কত হয়? 14। ক্লিয়ার? তাইলে এক হাতে থাকে হচ্ছে 14টা। তোমার হাত কয়টা? 2টা। তাইলে কত হইলো? 28। আবার পায়েও থাকে ফ্যালাঞ্জেস, তাইলে আরো 28। তাইলে 28 28 টোটাল ফ্যালাঞ্জেস কয়টা বডিতে? 56টা। ক্লিয়ার? তাইলে টোটাল ফ্যালাঞ্জেস বডিতে কয়টা? 56টা। তাহলে দেখো, একটা নাম যদি শিখো তাইলে বডির 56টা অস্থির নাম মুখস্থ রাখা শেষ। তাহলে 206টার মধ্যে 56টার নাম একই। নাম কি? ফ্যালাঞ্জেস। 56টার নামই হচ্ছে ফ্যালাঞ্জেস। ক্লিয়ার? 10টার নাম মেটাকার্পাল, 10টার নাম মেটাটার্সাল। এইভাবে হিসাব করলে নতুন নতুন শব্দ কিন্তু কম। তাইলে ফ্যালাঞ্জেসের সংখ্যা কত? 56টা। ফ্যালাঞ্জেসের সংখ্যা কত? 56টা। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি পড়ে ফেলছি, এখন জাস্ট প্রশ্নগুলা দেখে নেই। দেখো, মানব দেহের কোন অস্থিতে ডেল্টয়েড রিচ থাকে? তোমাদেরকে এটা পড়ায় আসলাম যে হিউমেরাসে ডেল্টয়েড রিচ থাকে। হিউমেরাসে ডেল্টয়েড রিচ থাকে। ফিমার থেকে কি জানতে হবে? ফিমার থেকে জানতে হবে ফিমার দেহের সবচেয়ে বড় অস্থি। রেডিয়াস থেকে জানতে হবে রেডিয়াস থাকে বাইরের দিকে। স্টারনাম থেকে কিছু না জানলেও চলবে। কোনটি নিম্ন বাহুর অস্থি? এটা তোমাদেরকে পড়ায় আসলাম যে ঊর্ধ্ববাহুর অস্থি হচ্ছে হিউমেরাস। ঊর্ধ্ববাহুর অস্থি হচ্ছে হিউমেরাস। ঠিক আছে, ঊর্ধ্ববাহু হিউমেরাস, আর রেডিয়াস আর আলনা এই দুইটাই হচ্ছে নিম্ন বাহুর অস্থি। রেডিয়াস আর আলনা এই দুইটাই নিম্ন বাহুর অস্থি। এরপরে কবজিতে হাড়ের সংখ্যা কত? কবজিতে হাড়ের সংখ্যা, কবজিতে হাড় মানে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কার্পাল। কবজি মানে হচ্ছে কার্পাল। তাহলে কবজিতে হাড়ের সংখ্যা কত? কার্পাল হাড়ের সংখ্যা কয়টা? 8টা। আর যদি 8 এর সাথে 16 দুইটাই অপশনে থাকে তাহলে উত্তরে দাগাবা হচ্ছে 16টা। তাহলে 8টা 16টা দুইটা থাকলে উত্তর হবে 16। সুষুম্না কাণ্ডকে সুরক্ষিত করে রাখে কে? মানে ব্রেইন থেকে যে জিনিসটা নিচে নামছে পিঠের দিকে, ওইটাকে কাভার করে রাখে কে? এটা আমরা জানি, মেরুদণ্ড হচ্ছে সুষুম্না কাণ্ডকে ঠিকভাবে রাখে। আর বক্ষপিঞ্জর কাকে রাখে? বক্ষপিঞ্জর রাখে হচ্ছে তোমার ফুসফুস আর হার্টকে। আর করটি রাখে কাকে? করটি রাখে হচ্ছে ব্রেনকে। করটি রাখে ব্রেনকে। করটিকার অস্থি নয়, এগুলো আশা করি তোমরা পারবা। গ্রীবাদেশীয়, কশেরুকা, এই প্রশ্নটার তোমরা উত্তর দাও। এই প্রশ্নটা কাছাকাছি একটা প্রশ্ন আমি করছিলাম যে গ্রীবাদেশীয় মানে সার্ভাইকাল কশেরুকার কোনটার নাম এক্সিস? অপশন 1 2 3 4, এটা তোমরা উত্তর দাও। কোনটার নাম এক্সিস? তোমাদেরকে দুইটার নাম পড়াইছি আমি, একটা পড়াইছি হচ্ছে অ্যাটলাস আর একটা পড়াইছি হচ্ছে এক্সিস। তাইলে ওইখান থেকেই চলে আসছে। তাহলে সরাসরি এটার উত্তর দাও। কত নাম্বার প্রশ্ন? 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার এক্সিস, কত নাম্বার কশেরুকা? 1 নাম্বার নাকি 2 নাম্বার? আরো ছোট করে দিলাম, অপশন কমাই দিলাম। তাহলে উত্তর দাও তোমরা, এক্সিস কত নাম্বার কশেরুকা? ছোট করে দিছি। উত্তর হবে হচ্ছে এই দুইটার মধ্যে, কারণ আমরা শিখছি দুইটার নাম, একটার নাম শিখছি অ্যাটলাস আর একটার নাম শিখছি হচ্ছে এক্সিস। এর বাইরে আমরা কিছু শিখি নাই। হ্যাঁ, তাহলে উত্তর দিয়ে ফেলছো অনেকে, দ্বিতীয় কশেরুকা। তাহলে প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে অ্যাটলাস। প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে অ্যাটলাস। আর দ্বিতীয়টার নাম কি? দ্বিতীয়টার নাম হচ্ছে এক্সিস। দ্বিতীয়টার নাম হচ্ছে এক্সিস। তাহলে প্রথমটা অ্যাটলাস, দ্বিতীয়টা হচ্ছে এক্সিস। এই দুইটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, বাকিগুলোর নাম জানা ইম্পর্টেন্ট না। নেক্সট আসো, নিচের কোনটি করটির অস্থি নয়? এগুলো আমরা পড়ে আসছি। এক্সিস কোন অঞ্চলের কশেরুকা? একই প্রশ্ন। গ্রীবাদেশীয় কশেরুকা। কোনটি নিম্ন বাহুর অস্থি? ওই যে পড়ে আসলাম, রেডিয়াস আর আলনা দুইটাই নিম্ন বাহুর অস্থি। মানুষের পায়ে মোট কয়টা অস্থি থাকে? আচ্ছা, এটা হচ্ছে একটা অন্যরকম প্রশ্ন। পায়ে মোট কয়টা অস্থি থাকে? ঠিক আছে, পায়ে টোটাল কয়টা অস্থি থাকে তোমাদেরকে বলতে হবে।
তাইলে আমি যখন পড়াইছি তখন মনে করো 126টা অস্থিকে আমি কিভাবে ভাগ করছি? 126টা অস্থিকে ভাগ করছি দুইটা অস্থি চক্রে। দুইটা অস্থি চক্রে কয়টা করে থাকে? বক্ষ অস্থি চক্রে থাকে হচ্ছে 4টা, শ্রোণী অস্থি চক্রে থাকে হচ্ছে 2টা, আর একটাতে থাকে 7টা, এটাতেও থাকে হচ্ছে 60টা। তাইলে যদি বলে মানুষের পায়ে মোট কয়টা অস্থি থাকে, উত্তর কি হবে? এটার উত্তর দাও 10 নাম্বারের। আচ্ছা, একজন উত্তর দিয়ে দিছে ঘ। তাহলে এটার উত্তর দাও, পায়ে মোট কয়টা অস্থি থাকে? 4 + 2 + 60 + 60। তাহলে উত্তর কত হবে? 60 নাকি 4 নাকি 2? বাকিগুলো তো অপশনই নাই, তাহলে এখানে উত্তর হবে কয়টা? 60টা। নেক্সটে ফ্যাগোসাইটিক কণিকা, হাতে মোট কয়টা অস্থি? এগুলো মোটামুটি আমরা সবগুলাই পড়ে আসছি। তাহলে অস্থিগুলার নাম মোটামুটি আমরা পড়ছি। এখন যেটুকু তোমরা মনে রাখতে পারো, লাস্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে তরুণাস্থি। ঠিক আছে, তরুণাস্থি গুলাকে 4 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে যেটা তোমাদের পরীক্ষায় আসবে, 1 নাম্বার হচ্ছে হায়ালিন তরুণাস্থি, 1 নাম্বার হায়ালিন তরুণাস্থি। 2 নাম্বার হচ্ছে ইলাস্টিক বা স্থিতিস্থাপক, ইলাস্টিক অথবা স্থিতিস্থাপক। 3 নাম্বার শ্বেততন্তুময়, আর 4 নাম্বার হচ্ছে ক্যালসিফাইড, 4 নাম্বার ক্যালসিফাইড। তো এর মধ্যে তোমাদের পরীক্ষায় আসে হচ্ছে এই দুইটা, হায়ালিন আর একটা হচ্ছে ইলাস্টিক, হায়ালিন আর হচ্ছে ইলাস্টিক। এর বাইরে সাধারণত পরীক্ষায় প্রশ্ন হয় না। তাহলে আমরা এই দুইটা যা শিখবো, ক্লাস মোটামুটি শেষ এই দুই জিনিসটা পড়লেই। তাহলে দেখো, হায়ালিন তরুণাস্থি মাথায় রাখবা, আমার এই বরাবর সোজা যা যা থাকে, ক্লিয়ার, আমার সোজা যা যা থাকে সেগুলো হচ্ছে হায়ালিন। তাইলে হায়ালিন সোজা সবার প্রথমে পাইলাম কি? নাক, ক্লিয়ার। এর নিচে কি পাবো? এর নিচে পাবো হচ্ছে ষড়যন্ত্র। তাইলে এই দুইটা ইম্পর্টেন্ট, নাক ষড়যন্ত্র, এই দুইটা হচ্ছে হায়ালিন। আর ভ্রূণীয় কঙ্কাল, যে কোনো প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল সাধারণত হায়ালিন দিয়ে তৈরি হয়। ভ্রূণীয় কঙ্কাল কি দিয়ে তৈরি হয়? হায়ালিন দিয়ে তৈরি হয়। আর আরেকটা হচ্ছে ইলাস্টিক, ইলাস্টিক মাথায় রাখবা হচ্ছে ট্রিপল ই, মানে 3টা ই, 3টা ই। প্রথম ই দিয়ে কি? প্রথম ই দিয়ে হচ্ছে এপিগ্লোটিস, প্রথম ই দিয়ে এপিগ্লোটিস। তাহলে প্রথম ই দিয়ে এপিগ্লোটিস। পরের ই দিয়ে কি? পরের ই দিয়ে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, অর্থাৎ কানের বাইরের অংশ, যেটাকে বাংলায় বলে হচ্ছে পিনা, যেটাকে বাংলায় বলে পিনা। আর লাস্ট ই দিয়ে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব। তাহলে এই হচ্ছে আমাদের তরুণাস্থির ইম্পর্টেন্ট পার্টস। তাহলে তরুণাস্থিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হায়ালিন, যেটা কোথায় কোথায় থাকে? নাকে থাকে, ষড়যন্ত্রে থাকে, আর ভ্রূণীয় কঙ্কালে থাকে। আর আরেকটা হচ্ছে ইলাস্টিক তরুণাস্থি, ইলাস্টিক তরুণাস্থি কোথায় থাকে? এপিগ্লোটিসে থাকে, এক্সটার্নাল ইয়ার অথবা পিনায় থাকে, আরেকটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউবে থাকে। তাইলে এখন এই জায়গা থেকে তোমাদের জন্য 3টা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিয়ে আজকের মতো আমাদের ক্লাস শেষ। তো যারা ক্লাস করলা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এখন শেষ এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখো যে তোমরা ক্লাস থেকে কতটুকু শিখলা। তাহলে প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, নাকে কোন তরুণাস্থি থাকে? 2 নাম্বার, এপিগ্লোটিসে কোন তরুণাস্থি থাকে? আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, কানের পিনাতে কোন তরুণাস্থি থাকে? তাহলে যারা যারা ক্লাস করতেছো এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। কি কি 3টা প্রশ্ন করছি? একটা হচ্ছে নাকে কোন তরুণাস্থি থাকে, এপিগ্লোটিসে কোন তরুণাস্থি থাকে, আর কানের পিনায় কোন তরুণাস্থি থাকে। আচ্ছা, অনেকে উত্তর দিছো নাকে, বলছো হচ্ছে হায়ালিন। হ্যাঁ, এখানে তো সব লেখাই আছে। তাহলে নাকে কোনটা থাকতেছে? আমাদের নাকে থাকে হচ্ছে হায়ালিন। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে হায়ালিন, নাকে থাকে হায়ালিন।
এরপরে হচ্ছে এপিগ্লোটিস। এপিগ্লোটিসে থাকে কোনটা? এপিগ্লোটিসে থাকে হচ্ছে ইলাস্টিক। এপিগ্লোটিসে থাকে ইলাস্টিক। এপিগ্লোটিসে থাকে ইলাস্টিক। আর পিনায়, কানের পিনায় কোনটা থাকে? এক্সটার্নাল ইয়ার বা পিনায়ও থাকে ইলাস্টিক। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা প্রশ্নের উত্তর। তাহলে আমরা যারা এতক্ষণ ক্লাস করলাম, আশা করি দুইটা মোস্ট গুরুত্বপূর্ণ টপিকের বেশিরভাগ প্রশ্ন আমরা এই জায়গা থেকে উত্তর দিতে পারবো। তাহলে তোমরা যখন কোনো পরীক্ষায় বসবা বা তোমাদের যখন সামনে পরীক্ষা আসবে, এই অধ্যায়ের মধ্যে কোন দুইটা পার্ট তোমরা সবচেয়ে বেশি ভালো করে পড়বা? একটা হচ্ছে বোনসগুলার নাম, বোনসগুলার বৈশিষ্ট্য, বোনসগুলার সংখ্যা, আর একটা হচ্ছে তরুণাস্থিগুলার উদাহরণ। আচ্ছা, এখন তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে প্রশ্ন করতে পারো। ক্লাস মোটামুটি শেষ, এগুলাই তোমরা বাসায় বই দেখে ভালো করে পড়ে ফেলবা। যেগুলা ছন্দ দিলাম, ছন্দগুলা বইয়ের পাশে লিখে ফেলবা। এগুলা যদি ভালো করে পড়তে পারো তাহলে এই জায়গা থেকেই তোমরা মার্ক কমন পেয়ে যাবা। এখন যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস রিলেটেড তাহলে সেটা করতে পারো। আচ্ছা, আশা করি তোমাদের কোনো প্রশ্ন নাই এসব নিয়ে। এরপরও যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে করে রাখবা, আমি সময় সুযোগ দেখে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভকামনা। আশা করি তোমরা এই টপিকটার থেকে মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস আমি যেগুলো বলছি সেগুলো বুঝছো এবং মনে রাখতে পারবা। তাহলে তোমরা বাসায় ভালো করে নেমোনিক গুলা ইউজ করো, ভালো করে ছন্দগুলা দেখে পড়ো, আর বেশি বেশি করে কোশ্চেন সলভ করো। তোমাদের সবার জন্য শুভকামনা।